এক্সের সাথে এতদিন পর এইভাবে দেখা হবে ভাবতেই পারিনি। আজ প্রায় 6 বছর পর দেখা। সকালে বাজার করে বাড়ি ফিরছিলাম। রাস্তার দিকে খেয়াল না করে ফোনের দিকে তাকিয়ে হাঁটছিলাম। ব্যাস, কোথা থেকে একটা বাইক এসে ধাক্কা মেরে চলে গেল। তারপর উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করলাম। আমার এই অবস্থা দেখে আশেপাশের কিছু লোকজন জমা হয়ে আমাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করল। পা পরীক্ষা করার পর বোঝা গেল আমার পাটা ভেঙে গেছে, পায়ে ব্যান্ডেজ করতে হবে। এই জন্য আমাকে অন্য একটা রুমে নিয়ে আসা হলো। 2 জন নার্স আর 1 জন ডক্টর ছিল। 3 জনই অবশ্য মেয়ে। পায়ে ব্যান্ডেজ করার পর ডাক্তার নার্সদের চলে যেতে বলল। নার্স 2 জন চলে যাওয়ার পর ডাক্তার তার মুখের থেকে মাস্কটা খুলল। আমি সেই ডাক্তারকে দেখে চমকে উঠলাম, কারণ সেই ডক্টর আর কেউ নয়, আমারই প্রাক্তন প্রেমিকা অনন্যা, যার সাথে আমি 6 বছর আগে ব্রেকআপ করেছিলাম। কিরে, তখন তো খুব বলেছিলি আমাকে নাকি তোর দরকার নেই, এখন তো আমি তোর পা ব্যান্ডেজ করে দিলাম। এটা একজন ডক্টরের কর্তব্য, আর আপনি আপনার কর্তব্য পালন করেছেন। আর তাছাড়া আপনাকে আমার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে আমি আর কোনো মেডিসিন লিখছি না, খোঁড়া হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিস। এমন করবে না ম্যাডাম, আমার বউ বাচ্চা আছে। আমি যদি খোঁড়া হয়ে যাই, ওদেরকে দেখবে? আমি কথাটা অনন্যার হাত ধরে বললাম। হাত ছাড়, তোর তো কোনো বিয়েই হয়নি, তাহলে বউ বাচ্চা আসলো কোথা থেকে? আমি ভবিষ্যতের কথা বলেছি বোন। এক লাথি দিয়ে তোর এই পাটাও ভেঙে দেব। আমাকে দেখে তোর বোন মনে হয়? জানি না ম্যাডাম, প্লিজ দয়া করে আপনি আমার পাটা ঠিক করে দিন। হ্যাঁ, তো করে যখন বলছিস তাহলে দেব। ধন্যবাদ। এরপর কয়েকদিন আমাকে হাসপাতালেই থাকতে হয়েছিল। এই কয়েকদিন খুব জ্বালিয়েছে অনন্যা। মেয়েটা আগেও আমাকে জ্বালাতন করত, কিন্তু এখন তো সে একজন ডক্টর, তার ভেতরে পরিবর্তন দরকার। কিন্তু তার ছিটে ফোটাও নেই। আমি পায়ে ব্যান্ডেজ নিয়ে দোকানে এসে বসলাম। পড়াশোনা শেষ করে আমি কয়েক বছর চাকরি করেছিলাম, তারপর আর ভালো লাগেনি, তাই একটা কাপড়ের দোকান করে নিয়েছি। নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারি, এই জন্য আর চাকরির কথা চিন্তাও করিনি। সকালবেলা আমার ছোট ভাই আমাকে বাইকে করে দোকানে দিয়ে গিয়েছিল। এখানে বলে রাখি, আমার একটা ছোট ভাই আছে, ওর নাম হচ্ছে দীপ। ও ক্লাস 10-এ পড়ছে এখন। বাবা মা আর 2 ভাই নিয়ে আমাদের পরিবার। একটা বড় বোন ছিল, তার বিয়ে হয়ে গেছে। বিকেলবেলা বাড়ি ফিরে নিজের রুমে ঢুকতে আমি চমকে উঠলাম। খাটের ওপর অনন্যা বসে আছে আর ফোন নিয়ে কি যেন করছে। আমি বললাম, মিস অনন্যা, আপনি এখানে? এসে গেছো? এসেছি বেড়াতে। বাড়ির ঠিকানা কোথায় পেলে? আন্টি দিয়েছিল আমাকে। কেন? তোমার পায়ের অবস্থা কেমন সেটা দেখার জন্য, এবং আমাকে প্রতিদিন আসতে বলেছে, যতদিন না তোমার পা ঠিক হচ্ছে। মা বললো আর তুমি রাজি হয়ে গেলে? তুমি একজন ডক্টর, তোমার একটা লেভেল আছে। তুমি তো এখন সস্তা পার্সোনালিটির মানুষ নও। সমাজে তোমার এখন অনেক মূল্য, বুঝতে হবে তোমাকে। থামো, কত বছর পর দেখা, কোথায় একটু ভালো করে কথা বলবে, তা না জ্ঞান দিতে আসছে। শোনো, আমাদের ভেতর যা কিছু ছিল সব অতীত, এইসব নিয়ে একদম কথা বলবে না। আর এখন আমরা কেউ কাউকে চিনি না। যদি মা কিছু জানতে পারে না, তাহলে কিন্তু আমাকে খুব বকবে। মাকে খুব ভয় পাও? প্রচুর। আমাকে এখনো মারি। তাহলে একটু গল্প করি, কি বলো? মোটেও না, যাও তো এখন। তুমি অনেকক্ষণ ধরে আমার রুমে আছো। আর হ্যাঁ, আমাকে দেখতে আসার আর কোনো প্রয়োজন নেই। চুপচাপ বসে থাকো, নয়তো সবটা আন্টিকে বলে দেব। আচ্ছা বলো, কিন্তু এতক্ষণ রুমে থাকলে মা কি মনে করবে? আমি ম্যানেজ করে নেব। বলো, তোমার প্রেম কেমন চলছে? প্রেম টেম করি না। প্রেমের বয়স আছে নাকি এখন? প্রেম করতে আবার বয়স লাগে নাকি? বুড়ো বয়সেও প্রেম করা যায়। তো পরবর্তী প্ল্যান কি? ব্যবসাটা আরেকটু বড় করব। ছোট ভাইকে ভালো একটা পজিশনে দাঁড় করাবো। নিজের ব্যাপারে কিছু ভেবেছো?
কি ভাবো? ভালোই তো চলছে। তোমার কথা বলো। এই তো, স্বপ্ন ছিল ডাক্তার হব, এখন ডাক্তার হয়ে গেছি। বিয়ে কেন করছো না? একজনকে ভালোবাসি, আর তাকে বিয়ে করব কথা দিয়েছিলাম, তার অপেক্ষাতেই আছি। তুমি এখনো আগের মতোই আছো? আগে সেই সব ফালতু কথা মনে করে বসে আছো এখনো? কথাগুলো তোমার কাছে ফালতু মনে হলেও আমার কাছে অনেক দামি। নিজের খেয়াল রেখো, আসছি আমি। অনন্যা মন খারাপ করে চলে গেল। হ্যাঁ, রিলেশন থাকা অবস্থায় আমরা একে অপরকে কথা দিয়েছিলাম আমরা বিয়ে করব, কিন্তু সেই কথাটা আমি রাখতে পারবো না। কারণ সে এখন কোথায় আর আমি কোথায়। ওর বাবা ওর জন্য আমার থেকে শতগুণ ভালো ছেলে আশা করে অনন্যার জন্য। অনন্যার সাথে আমার যখন রিলেশন ছিল তখন অনন্যা ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে ছাত্রী, আর আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র। দুজনে একই কলেজে পড়তাম। প্রতিদিন দেখতে দেখতে অনন্যাকে আমার ভালো লেগেছে। একদিন সাহস করে প্রপোজ করি এবং ওর সাথে সাথে অ্যাকসেপ্ট করেছিল। পরের দিন ওর বান্ধবীর সাথে আমাকে পরিচয় করে দিয়েছিল। ওর সব বান্ধবীদের বলেছিল আমার দিকে যেন কেউ নজর না দেয়। তখনই বুঝেছিলাম ওর বাচ্চামো স্বভাবটা এখনো যায়নি। তাছাড়া বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে বলে কথা। রিলেশনের 2 বছর পর অনন্যা মেডিকেলে চান্স পায়। তারপর থেকে অনন্যা আমার প্রতি আরো বেশি আসক্ত হয়ে পড়ে। সারাক্ষণ ওর সঙ্গে কথা বলতে হতো, কারণ মেডিকেলে ভর্তি হওয়াতে আমাদের দূরত্ব বেড়ে গিয়েছিল। দেখা হতো না, কিন্তু কথা হতো। অনন্যা ধীরে ধীরে পড়াশোনা থেকে ছিটকে পড়ছিল। কারণটা ছিল শুধুই আমাদের রিলেশনশিপ। আর অনন্যার স্বপ্ন ছিল ডক্টর হবে। ওর কথা ভেবেই একদিন বিনা কারণে ওর সাথে ঝগড়া করে আমি ব্রেকআপ করে ফেলি। সমস্ত যোগাযোগ বন্ধ করে দিই। অনন্যাকে কখনো আমাদের বাড়ির আমি ঠিকানা দিইনি, কারণ কখন কি চলে আসে সেই জন্য। এরপর আর কখনো যোগাযোগ হয়নি। কিন্তু 6 বছর পর আবার ওর সঙ্গে দেখা হয়ে গেল। এই দেখাই যে শেষ দেখা নয়, এটা আমি খুব ভালো করেই জানি। ও সময় পেলেই চলে আসবে। আমার প্রেমিকা হিসেবে ও খুব ভালো ছিল। আমাদের দেখা করার কথা থাকলে অনন্যা আগের থেকে আমার জন্য ওয়েট করত। কখনো ওর জন্য আমাকে ওয়েট করতে হয়নি। পরদিন বিকালে বাড়িতে আবার ওর কথা শুনতে পেলাম। পা ভেঙে যাওয়ার কারণে ঘরবন্দি হয়ে বসে রয়েছি। খাওয়া দাওয়া সব ঘরের মধ্যেই করছি। একটু পর অরণ্য আমার রুমে এসে পড়ল। পায়ের কি অবস্থা? এই তো ভালোই, এখন ব্যথা একটু কম আছে। ঠিক মতো ওষুধ খেতে হবে, ভুল হয় না যেন। হ্যাঁ। টেবিলের উপর ফ্রেমের ভিতরে ছবিটা আমাদের, তাই না? রিলেশনের প্রথমে একটা কাপল পিক তুলেছিলাম, ওইটা একটা ফ্রেমে রেখেছিলাম। সেটা আর কখনো সরানো হয়নি। কি ভাবছো? কিছু না। তুমি ভালোবাসো না আমাকে? উত্তরটা আমি 6 বছর আগে দিয়েছি অনন্যা। কারণটা কিন্তু বলনি তখন। কোনো কারণ নেই, তুমি যাও তো এখন, আর কখনো আসবে না এখানে। দুঃখিত, আপনার সব কথা মেনে চলতে পারবো না। আর আমি কি করব সেটা আমি নিজে ঠিক করব, আপনি নয়। হুর, বের হতো রুম থেকে। যাচ্ছি যাচ্ছি, থাকতে আসিনি আমি। অনন্যা রুম থেকে বের হয়ে গেল। এবার আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। অনন্যাকে দেখার পর থেকেই ওর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি এখন ওকে ভালোবাসি, আমি চাই ওকে আপন করে নিতে, কিন্তু হেরে যাচ্ছি বাস্তবতার কাছে। অনন্যা একজন ডক্টর, আর আমি একজন সাধারণ ব্যবসায়ী। বাস্তবতা কখনোই ওর আর আমার মেল হতে দেবে না। অনন্যা একজন ভালো ছেলে ডিজার্ভ করে, এবং ওর পরিবারও সেটাই করবে। আর আমার পরিবার কখনো চাইবে না ঘরের বউ চাকরি করুক। অনন্যার স্বপ্ন ডাক্তারি করা, আর আমি চাই না ভালোবাসার মানুষের স্বপ্ন ভঙ্গ করতে। আমি এই সব কিছু ভেবেই ত্যাগ করে দিচ্ছি। আমার আর অনন্যার মিলন না হওয়ার জন্য আমি কষ্ট পাবো ঠিকই, কিন্তু স্বস্তি পাবো যদি ভালোবাসার মানুষটাকে আমি সুখী দেখি। সেদিনের পর থেকে অনন্যার আমাদের বাড়িতে আসেনি।
আজ আমি যাচ্ছি পায়ের ব্যান্ডেজ খুলতে। হাসপাতালে বসে আছি, কিন্তু অনন্যা এখনো আসেনি। নার্স বলল একটা অপারেশন করছে, তাই আমি বসে বসে অপেক্ষা করছি। একটু পর ভাইয়ের কাঁধে হাত দিয়ে একটা রুমে আসলাম ব্যান্ডেজ খোলানোর জন্য। অনন্যা একাই রুমে আসলো। আমরা দুজন ছাড়া রুমে কেউ ছিল না। হঠাৎ করে অনন্যা আমাকে জড়িয়ে ধরল। আমি বেশ একটু অবাক হলাম আর বললাম, অনন্যা ছাড়ো আমাকে। কিন্তু সে আমাকে ছেড়ে না দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল। অনন্যা। সে মুখে কিছু না বলে আমাকে ছেড়ে দিয়ে সামনে দাঁড়ালো। ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। চুপচাপ পা থেকে ব্যান্ডেজটা খুলতে শুরু করলো। তারপর বলল, আমার এত ভালো দেখার দায়িত্ব তোমাকে কে দিয়েছে? মানে কি বলছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না। গতকাল তোমাকে দেখতে তোমার বাড়িতে গেছিলাম। তোমার রুমে গিয়ে দেখি তুমি ঘুমাচ্ছ। তখন তোমার পাশে একটা ডায়েরি দেখলাম। তারপর ডায়েরির সব লেখা পড়েছি। এতই যখন ভালোবাসো আমাকে, তাহলে আমার থেকে দূরে থাকছো কেন অভি? কারণটা ডায়েরিতে লেখা ছিল, আর সবটা যেহেতু তুমি জেনেই গেছো, তাহলে আমার সঙ্গে আর মেলামেশা করতে এসো না। অভি, তোমাকে আপন করে পাওয়াও আমার একটা স্বপ্ন। সেটার কি হবে? সব স্বপ্ন পূরণ হয় না। 6 বছর পর আমাদের দেখা না হলে তোমার স্বপ্নটা যেমন অপূর্ণ থাকতো, তেমনই একটা দুর্ঘটনা ভেবে স্বপ্ন পড়ে যাও। এতে দুজনেরই ভালো। কিন্তু আমি পারবো না। 6 বছর আগে তুমি ছেড়ে আসার পর অনেক কষ্ট পেয়েছি। আর কষ্ট নিতে পারবো না। তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। প্লিজ আমাকে নিজের করে নাও। এটা হয় না। তোমার ভালোবাসার দিব্যি। এবার আমাকে ছেড়ে গেলে আমি পৃথিবী ছেড়ে চলে যাব। অনন্যা, বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি নিজে আগে বোঝো। ওকে, যাও। তোমার বাবাকে গিয়ে বলো তুমি ওকে ভালোবাসো এবং বিয়ে করতে চাও, আর আমাদের বাড়িতে বিয়ে প্রস্তাব পাঠাতে বলো। ঠিক আছে, আমি বাবাকে বলবো সবটা। আর এখনই তুমি নিজে নিজে হাঁটবে না। আমি দীপকে ডেকে দিচ্ছি, ওর কাঁধে ভর করে হাঁটবে কিছুক্ষণ। আপনি যা বলবেন তাই হবে। ভালো ছেলে। অতঃপর অনন্যা দীপকে ডেকে নিয়ে আসলো। দীপের কাঁধে ভর করে হাসপাতাল থেকে বাইরে আসলাম। ও বাইকে করে আমাকে বাড়ি নিয়ে আসলো। আজ রবিবার, ছুটির দিন, তাই আমরা বাড়িতে বসে আছি। 2 ভাই মিলে বসে টিভি দেখছি। হঠাৎ খেয়াল করলাম অনন্যা ওর বাবা আসে আমাদের বাড়িতে। ওনাদের সোফাতে বসতে দিলাম আর দীপকে বললাম বা আমাকে ডেকে আনতে। দীপ রুম থেকে বের হয়ে গিয়ে বা আমাকে ডেকে নিয়ে আসলো। মোটামুটি কুশল বিনিময় করার পর অনন্যার বাবা বলল, আসলে আমি আপনার কাছে আমার মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। অনন্যা আর চয়ন একে অপরকে খুব ভালোবাসে। আমি ভাবছি ওদের 4 হাত এক করে দিতে। আপনারা কি বলেন? আমরা আর কি বলবো, যেহেতু ওরা একে অপরকে ভালোবাসে, এতে আর আমরা অমত করি কিভাবে? তাহলে শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে হয়, কি বলেন? তোমরা দুজন আলাদা করে গিয়ে একটু কথা বলো, আমরা বড় একটু কথা বলি। আমি বাইরে আসার জন্য পা বাড়ালাম। অনন্যা আমার পিছু পিছু আসলো। বেশ কিছু সময় চুপ থাকার পর অনন্যা বলল, মহাশয়, পুরনো প্রেম কি আবার নতুন করে শুরু করা যায়? ভাবছি কি ভাবছো? পুরনো প্রেম আর নতুন করে যাকে তুলব না। মানে কি? পুরনো থেকে আবার নতুন প্রেমে শুরু করব। কিভাবে? আমি হাঁটু গেড়ে অনন্যার সামনে বসলাম। তারপর ওর হাত নিজের হাতে নিয়ে বললাম, তোমার ভালো থাকার কারণ হতে চাই, তোমার সব দুঃখ ভাগ করে নিতে চাই, তোমার সঙ্গে মৃত্যু পর্যন্ত থাকতে চাই। পাবো কি আমি সেই সুযোগটা? অনন্যা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ছোট্ট করে বলল, মহাশয়, পাবেন।